প্রিয় শ্রোতা, গদ্যপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গদ্যপাঠ চ্যানেলে আমাদের আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস দুই বোন। শুনতে থাকুন উপন্যাস দুই বোন এর প্রথম পর্ব। মেয়েরা দুই জাতের। কোনো কোনো পণ্ডিতের কাছে এমন কথা শুনেছি। এক জাত প্রধানত মা, আরেক জাত প্রিয়া। ঋতুর সঙ্গে তুলনা করা যায় যদি মা হলেন বর্ষা ঋতু, জল দান করেন, ফল দান করেন, নিবারণ করেন তাপ, ঊর্ধ্বলোক থেকে আপনাকে দেন বিগলিত করে, দূর করেন শুষ্কতা, ভরিয়ে দেন অভাব। আর প্রিয়া বসন্ত ঋতু, গভীর তার রহস্য, মধুর তার মায়ামন্ত্র, তার চাঞ্চল্য রক্তে তোলে তরঙ্গ, পৌঁছায় চিত্তের সেই মণিকোঠায়, যেখানে সোনার বীণায় একটি নিভৃত তার রয়েছে নীরবে, ঝংকারের অপেক্ষায়, যে ঝংকারে বেজে বেজে ওঠে সর্বদেহে মনে অনির্বচনীয় বাণী। শশাঙ্কের স্ত্রী শর্মিলা মায়ের জাত, বড় বড় শান্ত চোখ, ধীর গভীর চাহনি, জল ভরা নবমেঘের মতো নধর দেহ, স্নিগ্ধ শ্যামল, সিঁথিতে সিঁদুরের অরুণ রেখা, শাড়ির কালো পাড়টি প্রশস্ত, দুই হাতে মকর মুখ মোটা দুই বালা। সেই ভূষণের ভাষা প্রসাধনের ভাষা নয়, শুভ সাধনের ভাষা। স্বামীর জীবনলোকে এমন কোনো প্রত্যন্ত দেশ নেই যেখানে তার সাম্রাজ্যের প্রভাব শিথিল। স্ত্রীর অতি লালনের আওতায় স্বামীর মন হয়ে পড়েছে অসাবধান। ফাউন্টেন কলমটা সামান্য দুর্যোগে টেবিলের কোনো অনতিলক্ষ্য অংশে ক্ষণকালের জন্যে অগোচর হলে সেটা পুনরাবিষ্কারের ভার স্ত্রীর উপর। স্নানে যাবার পূর্বে হাতঘড়িটা কোথায় ফেলেছে শশাঙ্কর হঠাৎ মনে সেটা পড়ে না। স্ত্রীর সেটা নিশ্চিত চোখে পড়ে। ভিন্ন রঙের দু জোড়া মোজার এক এক পাটি এক এক পায়ে পড়ে বাইরে যাবার জন্যে যখন সে প্রস্তুত, স্ত্রী এসে তার প্রমাদ সংশোধন করে দেয়। বাংলা মাসের সঙ্গে ইংরেজি মাসের তারিখ জোড়া দিয়ে বন্ধুদের নিমন্ত্রণ করে। তারপরে অকালে অপ্রত্যাশিত অতিথি সমাগমের আকস্মিক দায় পড়ে স্ত্রীর উপর। শশাঙ্ক নিশ্চয়ই জানে দিনযাত্রায় কোথাও ত্রুটি ঘটলেই স্ত্রীর হাতে তার সংস্কার হবেই। তাই ত্রুটি ঘটানোই তার স্বভাব হয়ে পড়েছে। স্ত্রী সস্নেহ তিরস্কারে বলে, আর তো পারিনে, তোমার কি কিছুতেই শিক্ষা হবে না? যদি শিক্ষা হতো তবে শর্মিলার দিনগুলো হতো অনাবাদি ফসলের জমির মতো। শশাঙ্ক হয়তো বন্ধু মহলে নিমন্ত্রণে গেছে। রাত 11টা হলো, দুপুর হলো, ব্রিজ খেলা চলছে। হঠাৎ বন্ধুরা হেসে উঠল। ওহে, তোমার সমনজারির পেয়াদা, সময় তোমার আসন্ন। সেই চিরপরিচিত মহেশ চাকর, পাকা গোঁফ, কাঁচা মাথার চুল, গায়ে মেরজাই পরা, কাঁধে রঙিন ঝাড়ন, বগলে বাঁশের লাঠি। মা ঠাকুরন খবর নিতে পাঠিয়েছেন বাবু কি আছেন এখানে। মা ঠাকুরনের ভয় পাছে ফেরবার পথে অন্ধকার রাতে যদি দুর্যোগ ঘটে। সঙ্গে একটা লণ্ঠনও পাঠিয়েছেন। শশাঙ্ক বিরক্ত হয়ে তাস ফেলে দিয়ে উঠে পড়ে। বন্ধুরা বলে, আহা, একা অরক্ষিত পুরুষ মানুষ। বাড়ি ফিরে এসে শশাঙ্ক স্ত্রীর সঙ্গে যে আলাপ করে সেটা না স্নিগ্ধ ভাষায় না শান্ত ভঙ্গিতে।
শর্মিলা চুপ করে ভৎসনা মেনে নেয়। কি করবে, পারে না থাকতে। যত প্রকার অসম্ভব বিপত্তি ওর অনুপস্থিতির অপেক্ষায় স্বামীর পথে ষড়যন্ত্র করে। এ আশঙ্কা ও কিছুতেই মন থেকে তাড়াতে পারে না। বাইরে লোক এসেছে, হয়তো কাজের কথায়। ক্ষণে ক্ষণে অন্তপুর থেকে ছোট ছোট চিরকুট আসছে। মনে আছে কাল তোমার অসুখ করেছিল, আজ সকাল সকাল খেতে এসো। রাগ করে শশাঙ্ক, আবার হারও মানে। বড় দুঃখে একবার স্ত্রীকে বলেছিল, দোহাই তোমার, চক্রবর্তী বাড়ির গিন্নির মতো একটা ঠাকুর দেবতার আশ্রয় করো। তোমার মনোযোগ আমার একলার পক্ষে বেশি। দেবতার সঙ্গে সেটা ভাগাভাগি করে নিতে পারলে সহজ হয়। যতই বাড়াবাড়ি করো, দেবতা আপত্তি করবে না, কিন্তু মানুষ যে দুর্বল। শর্মিলা বলে, হায় হায়, একবার কাকাবাবুর সঙ্গে যখন হরিদ্বার গিয়েছিলাম, মনে আছে তোমার অবস্থাটা যে অত্যন্ত শোচনীয় হয়েছিল, এ কথা শশাঙ্কই প্রচুর অলংকার দিয়ে একদা স্ত্রীর কাছে ব্যাখ্যা করেছে। জানতো এই অত্যুক্তিতে শর্মিলা যেমন অনুতপ্ত তেমনি আনন্দিত হবে। আজ সেই অমিত ভাষণের প্রতিবাদ করবে কোন মুখে? চুপ করে মেনে যেতে হলো। শুধু তাই নয়, সেদিনই ভোরবেলায় অল্প একটু যেন সর্দির আভাস দেখা দিয়েছে। শর্মিলার এই কল্পনা অনুসারে তাকে কুইনিন খেতে হলো 10 গ্রেন, তাছাড়া তুলসী পাতার রস দিয়ে চা। আপত্তি করবার মুখ ছিল না, কারণ ইতিপূর্বে অনুরূপ অবস্থায় আপত্তি করেছিল। কুইনিন খায়নি, জ্বরও হয়েছিল। এই বৃত্তান্তটি শশাঙ্কের ইতিহাসে অপরিমোচনীয় অক্ষরে লিপিবদ্ধ হয়ে গেছে। ঘরে আরোগ্য ও আরামের জন্যে শর্মিলার এই যেমন সস্নেহ ব্যগ্রতা, বাইরে সম্মান রক্ষার জন্যে তার সতর্কতা তেমনি সতেজ। একটা দৃষ্টান্ত মনে পড়ছে। একবার বেড়াতে গিয়েছিল নৈনিতালে। আগে থাকতে সমস্ত পথ কামরা ছিল রিজার্ভ করা। জংশনে এসে গাড়ি বদলিয়ে আহারের সন্ধানে গেছে। ফিরে এসে দেখে উর্দি পরা দুজন মূর্তি ওদের বেদখল করবার উদ্যোগে প্রবৃত্ত। স্টেশন মাস্টার এসে এক বিশ্ববিশ্রুত জেনারেলের নাম করে বললে কামরাটা তাঁরই, ভুলে অন্য নাম খাটানো হয়েছে। শশাঙ্ক চক্ষু বিস্ফারিত করে সসম্ভ্রমে অন্যত্র যাবার উপক্রম করেছে। হেনকালে শর্মিলা গাড়িতে উঠে দরজা আগলিয়ে বললে, দেখতে চাই কে আমাকে নামায়। ডেকে আনো তোমার জেনারেলকে। শশাঙ্ক তখনও সরকারি কর্মচারী। উপরওয়ালার জ্ঞাতি গোত্রকে যথোচিত পাশ কাটিয়ে নিরাপদ পথে চলতে সে অভ্যস্ত। সে ব্যস্ত হয়ে যত বলে, আহা, কাজ কি, আরও তো গাড়ি আছে, শর্মিলা কানই দেয় না। অবশেষে জেনারেল সাহেব রিফ্রেশমেন্ট রুমে আহার সমাধা করে চুরুট মুখে দূর থেকে স্ত্রী মূর্তির উগ্রতা দেখে গেল হোটে। শশাঙ্ক স্ত্রীকে জিজ্ঞাসা করলে, জানো কত বড় লোকটা? স্ত্রী বললে, জানার গরজ নেই। যে গাড়িটা আমাদের, সে গাড়িতে ও তোমার চেয়ে বড় নয়। শশাঙ্ক প্রশ্ন করলে, যদি অপমান করত? শর্মিলা জবাব দিলে, তুমি আছো কি করতে? শশাঙ্ক শিবপুরে পাশ করা ইঞ্জিনিয়ার। ঘরের জীবনযাত্রায় শশাঙ্কের যতই ঢিলেমি থাক, চাকরির কাজে সে পাকা। প্রধান কারণ, কর্মস্থানে যে
তুঙ্গী গ্রহের নির্মম দৃষ্টি, সে হচ্ছে যাকে চলতি ভাষায় বলে বড় সাহেব। স্ত্রী গ্রহ সে নয়। শশাঙ্ক ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারিং পদে যখন অ্যাক্টিনি করছে, এমন সময় আসন্ন উন্নতির মোড় ফিরে গেল উল্টো দিকে। যোগ্যতা ডিঙিয়ে কাঁচা অভিজ্ঞতা সত্ত্বেও যে ইংরেজ যুবক বিরল গুষ্ফরেখা নিয়ে তার আসন দখল করলে কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তার সম্পর্ক ও সুপারিশ বহন করে তার এই অভাবনীয় আবির্ভাব। শশাঙ্ক বুঝে নিয়েছে এই অবার্চিনকে উপরের আসনে বসিয়ে নিচের স্তরে থেকে তাকেই কাজ চালিয়ে যেতে হবে। কর্তৃপক্ষ পিঠে চাপড় মেরে বললে, ভেরি সরি মজুমদার, তোমাকে যত শীঘ্র পারি উপযুক্ত স্থান জুটিয়ে দেব। এরা দুজনেই এক ফ্রিমেশন লজের অন্তর্ভুক্ত। তবু আশ্বাস ও সান্ত্বনা সত্ত্বেও সমস্ত ব্যাপারটা মজুমদারের পক্ষে অত্যন্ত বিষাদ হয়ে উঠল। ঘরে এসে ছোটখাটো সব বিষয়ে খিটখিট শুরু করে দিল। হঠাৎ চোখে পড়ল তার আপিস ঘরের এক কোণে ঝুল। হঠাৎ মনে হলো চৌকির ওপরে যে সবুজ রঙের ঢাকাটা আছে, সে রংটা ও দু চোখে দেখতে পারে না। বেহারা বারান্দা ঝাড় দিচ্ছিল, ধুলো উড়ছে বলে তাকে দিল একটা প্রকাণ্ড ধমক। অনিবার্য ধুলো রোজই ওড়ে, কিন্তু ধমকটা সদ্য নূতন। অসম্মানের খবরটা স্ত্রীকে জানালে না। ভাবলে যদি কানে ওঠে তাহলে চাকরির জটলাতে আরও একটি গ্রন্থি পাকিয়ে তুলবে। হয়তোবা স্বয়ং কর্তৃপক্ষের সঙ্গে ঝগড়া করে আসবে অমধুর ভাষায়। বিশেষত ওই ডোনাল্ডসনের উপর তার রাগ আছে। একবার সে সার্কিট হাউসের বাগানে বাঁদরদের উৎপাত দমন করতে গিয়ে ছররাগুলিতে শশাঙ্কর সোলার টুপি ফুটো করে দিয়েছে। বিপদ ঘটেনি, কিন্তু ঘটতে তো পারত। লোকে বলে দোষ শশাঙ্করই। শুনে তার রাগ আরও বেড়ে ওঠে ডোনাল্ডসনের উপরেই। সকলের চেয়ে রাগের কারণটা এই, বাঁদরকে লক্ষ্য করা গুলি শশাঙ্কের উপর পড়াতে শত্রুপক্ষ এই দুটো ব্যাপারের সমীকরণ করে উচ্চ হাস্য করেছে। শশাঙ্কের পদলাঘবের খবরটা শশাঙ্কের স্ত্রী স্বয়ং আবিষ্কার করলে। স্বামীর রকম দেখেই বুঝেছিল সংসারে কোনো দিক থেকে একটা কাঁটা উঁচিয়ে উঠেছে। তারপরে কারণ বের করতে সময় লাগেনি। কনস্টিটিউশনাল অ্যাজিটেশনের পথে গেল না, গেল সেলফ ডিটারমিনেশনের অভিমুখে। স্বামীকে বললে, আর নয়, এখনই কাজ ছেড়ে দাও। দিতে পারলে অপমানের জোঁকটা বুকের কাছ থেকে খসে পড়ে। কিন্তু ধ্যান দৃষ্টির সামনে প্রসারিত রয়েছে মাধা মাইনের অন্য ক্ষেত্র এবং তার পশ্চিম দিগন্তে পেনশনের অবিচলিত স্বর্ণোজ্জ্বল রেখা। শশাঙ্ক মৌলি যে বছরে MSc ডিগ্রি সর্বোচ্চ শিখরে সদ্য অধিরূঢ়, সে বছরেই তার শ্বশুর শুভকর্মে বিলম্ব করেননি। শশাঙ্কের বিবাহ হয়ে গেল শর্মিলার সঙ্গে। ধনী শ্বশুরের সাহায্যেই ইঞ্জিনিয়ারিং পাশ করল। তারপরে চাকরিতে দ্রুত উন্নতির লক্ষণ দেখে রাজারামবাবু জামাতার ভাবী সচ্ছলতার ক্রমবিকাশ নির্ণয় করে আশ্বস্ত হয়েছিলেন। মেয়েটিও আজ পর্যন্ত অনুভব করেনি তার অবস্থান্তর ঘটেছে। শুধু যে সংসারে অনটন নেই তা নয়, বাপের বাড়ির চালচলন এখানেও বজায় আছে। তার কারণ এই পারিবারিক দ্বৈরাজ্যে ব্যবস্থাবিধি শর্মিলার অধিকারে। ওর সন্তান হয়নি, হবার আশাও বোধ করি ছেড়েছে।
স্বামীর সমস্ত উপার্জন অখণ্ডভাবে এসে পড়ে ওরই হাতে। বিশেষ প্রয়োজন ঘটলে ঘরের অন্নপূর্ণার কাছে ফিরে ভিক্ষা না মেগে শশাঙ্কর উপায় নেই। দাবি অসঙ্গত হলে না মঞ্জুর হয়, মেনে নেয় মাথা চুলকিয়ে। অপর কোনো দিক থেকে নৈরাশ্যটা পূরণ হয় মধুর রসে। শশাঙ্ক বলে, চাকরি ছেড়ে দেওয়া আমার পক্ষে কিছুই নয়। তোমার জন্যে ভাবি, কষ্ট হবে তোমারই। শর্মিলা বলে, তার চেয়ে কষ্ট হবে যখন অন্যায়টাকে গিলতে গিয়ে গলায় বাঁধবে। শশাঙ্ক বলে, কাজ তো করা চাই। ধ্রুবকে ছেড়ে অধ্রুবকে খুঁজে বেড়াবো কোন পাড়ায়? সে পাড়া তোমার চোখে পড়ে না। তুমি যাকে ঠাট্টা করে বলো তোমার চাকরির লুচিস্থান বেলুচিস্থান মরুপ্রদেশের ওপারে, তার বাইরের বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি গণ্যই করো না। সর্বনাশ! সে বিশ্ব ব্রহ্মাণ্ড যে মস্ত প্রকাণ্ড, রাস্তাঘাট সার্ভে করতে বেরোবে কে? অত বড় দূরবীন পাই কোন বাজারে? মস্ত দূরবীন তোমাকে কষতে হবে না। আমার জ্ঞাতি সম্পর্কের মথুর দাদা কলকাতার বড় কন্ট্রাক্টর। তার সঙ্গে ভাগে কাজ করলে দিন চলে যাবে। ভাগটা ওজনে অসমান হবে, এ পক্ষে বাটখারায় কমতি। খুঁড়িয়ে শরিকি করতে গেলে পদমর্যাদা থাকবে না। এ পক্ষে কোনো অংশেই কমতি নেই। তুমি জানো বাবা আমার নামে ব্যাংকে যে টাকা রেখে গেছেন সুদে বাড়ছে। শরিকের কাছে তোমাকে খাটো হতে হবে না। সে কি হয়? ও টাকা যে তোমার। এ কথা বলে শশাঙ্ক উঠে পড়ল। বাইরে লোক বসে আছে। শর্মিলা স্বামীর কাপড় ধরে টেনে বসিয়ে বললে, আমিও যে তোমারই। তারপর বললে, বের করো তোমার জেব থেকে ফাউন্টেন পেন। এই নাও চিঠির কাগজ, লেখো রেজিগনেশন পত্র। সেটা ডাক রওনা না করে আমার শান্তি নেই। আমারও শান্তি নেই বোধ হচ্ছে। লিখলে রেজিগনেশন পত্র। পরদিনই শর্মিলা চলে গেল কলকাতায়। উঠল গিয়ে মথুর দাদার বাড়িতে। অভিমান করে বললে, একদিনও তো বোনের খবর নাও না। মেয়ে প্রতিদ্বন্দ্বী হলে বলতো, তুমিও তো নাও না। পুরুষের মাথায় সে জবাব জোগালো না। অপরাধ মেনে নিলে। বললে, নিঃশ্বাস ফেলবার কি সময় আছে? নিজে আছি কি না তাই ভুল হয়ে যায়। আর তাছাড়া তোমরাও তো দূরে দূরে বেড়াও। শর্মিলা বললে, কাগজে দেখলুম ময়ূরভঞ্জ না মথুরগঞ্জ কোথায় একটা ব্রিজ তৈরির কাজ পেয়েছ। পড়ে এত খুশি হলুম, তখনই মনে হলো মথর দাদাকে নিজে গিয়ে কংগ্রাচুলেট করে আসি। একটু সবুর করো খুকি, এখনো সময় হয়নি। ব্যাপারখানা এই, নগদ টাকা ফেলার দরকার। মাড়োয়ারি ধনির সঙ্গে ভাগে কাজ করার কথা। শেষকালে প্রকাশ হলো যেরকম শর্ত, তাতে শাঁসের ভাগটাই মাড়োয়ারির আর ছিবড়ের ভাগটাই পড়বে ওর কপালে। তাই পিছোবার চেষ্টা। শর্মিলা ব্যস্ত হয়ে উঠে বললে, এ কখনো হতেই পারে না। ভাগে কাজ করতে যদি হয় আমাদের সঙ্গে করো। এমন কাজটা তোমার হাত থেকে ফসকে গেলে ভারী অন্যায় হবে। আমি থাকতে এ হতেই দেব না, যাই বলো তুমি। এরপরে লেখাপড়া হতেও দেরি হলো না। মথুর দাদার হৃদয়ও বিগলিত হলো। ব্যবসা চলল বেগে। এর আগে চাকরির দায়িত্বে শশাঙ্ক কাজ করেছে। সে দায়িত্বের সীমা ছিল পরিমিত। মনিব ছিল নিজের বাইরে। দাবি এবং দেয় সমান সমান ওজন মিলিয়ে চলত। এখন নিজেরই প্রভুত্ব নিজেকে চালায়। দাবি এবং দেয় এক জায়গায় মিলে গেছে। দিনগুলো
ছুটিতে কাজেতে জাল বোনা নয়, সময়টা হয়েছে নিরেট। যে দায়িত্ব ওর মনের উপর চেপে সেটাকে ইচ্ছে করলেই ত্যাগ করা যায় বলেই তার জোর এত কড়া। আর কিছু নয়, স্ত্রীর ঋণ শুধতেই হবে, তারপরে ধীরে সুস্থে চলবার সময় পাওয়া যাবে। বাঁ হাতের কবজিতে ঘড়ি, মাথায় সোলার টুপি, আস্তিন গোটানো, খাকি প্যান্ট পরা, চামড়ার কোমর বন্ধ আঁটা, মোটা শুকতলাওয়ালা জুতো, চোখে রোদ বাঁচাবার রঙিন চশমা। শশাঙ্ক উঠে পড়ে লেগে গেল কাজে। স্ত্রীর ঋণ যখন শোধ হবার কিনারায় এলো, তখনও স্টিমের দম কমায় না, মনটা তখন উঠেছে গরম হয়ে। ইতিপূর্বে সংসারে আয় ব্যয়ের ধারাটা বইতো একই খাদে, এখন হলো দুই শাখা, একটা গেল ব্যাংকের দিকে আর একটা ঘরের দিকে। শর্মিলার বরাদ্দ পূর্বের মতোই আছে, সেখানকার দেনা পাওনার রহস্য শশাঙ্কর অগোচরে। আবার ব্যবসায়ের ওই চামড়া বাঁধানো হিসেবের খাতাটা শর্মিলার পক্ষে দুর্গম, দুর্গ বিশেষ। তাতে ক্ষতি নেই, কিন্তু স্বামীর ব্যবসায়িক জীবনের কক্ষপথ ওর সংসার চক্রের বাইরে পড়ে যাওয়াতে সেই দিক থেকে ওর বিধিবিধান উপেক্ষিত হতে থাকে। বিনতি করে বলে, বাড়াবাড়ি করো না, শরীর ভেঙে যাবে। কোনো ফল হয় না। আশ্চর্য এই, শরীরও ভাঙছে না। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, বিশ্রামের অভাব নিয়ে আক্ষেপ, আরামের খুঁটিনাটি নিয়ে ব্যস্ততা ইত্যাদি শ্রেণীর দাম্পত্যিক উৎকণ্ঠা সবেগে উপেক্ষা করে শশাঙ্ক সকালবেলায় সেকেন্ড হ্যান্ড ফোর্ড গাড়ি নিজে হাঁকিয়ে শিঙিয়ে বাজিয়ে বেরিয়ে পড়ে। বেলা 2-2:30টার সময় ঘরে ফিরে এসে বকুনি খায় এবং আরো খাওয়াও দ্রুত হাত চালিয়ে শেষ করে। একদিন ওর মোটর গাড়ির সঙ্গে আর কার গাড়ির ধাক্কা লাগলো, নিজে গেল বেঁচে, গাড়িটা হলো জখম। পাঠিয়ে দিল তাকে মেরামত করতে। শর্মিলা ব্যতিব্যস্ত হয়ে উঠল, বাষ্পাকুল কণ্ঠে বলল, গাড়ি তুমি নিজে হাঁকাতে পারবে না। শশাঙ্ক হেসে উড়িয়ে দিয়ে বললে, পরের হাতের আপদও একই জাতের দুশ্মন। একদিন কোন মেরামতের কাজ তদন্ত করতে গিয়ে জুতো ফুঁড়ে পায়ে ফুটল ভাঙা প্যাক বাক্সের পেরেক। হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ বেঁধে ধনুষ্টঙ্কারের টিকা নিলে। সেদিন কান্নাকাটি করলে শর্মিলা, বললে, কিছুদিন শুয়ে থাকো। শশাঙ্ক অত্যন্ত সংক্ষেপে বললে, কাজ? এর চেয়ে বাক্য আর সংক্ষেপ করা যায় না। শর্মিলা বললে, কিন্তু? এবার বিনা বাক্যেই ব্যান্ডেজ শুদ্ধ চলে গেল কাজে। জোর খাটাতে আর সাহস হয় না। আপন ক্ষেত্রে পুরুষের জোর দেখা দিয়েছে। যুক্তিতর্ক, কাকতি মিনতির বাইরে একটি মাত্র কথা, কাজ আছে। শর্মিলা অকারণে উদ্বিগ্ন হয়ে বসে থাকে। দেরি হলেই ভাবে মোটরে বিপদ ঘটেছে। রোদ্দুর লাগিয়ে স্বামীর মুখ যখন দেখে রক্তবর্ণ, মনে করে নিশ্চয়ই ইনফ্লুয়েঞ্জা। ভয়ে ভয়ে আভাস দেয় ডাক্তারের। স্বামীর ভাবখানা দেখে ওইখানেই থেমে যায়। মন খুলে উদ্বেগ প্রকাশ করতেও আজকাল ভরসা হয় না। শশাঙ্ক দেখতে দেখতে রোদে পোড়া খটখটে হয়ে উঠেছে। খাটো আঁট কাপড়, খাটো আঁট অবকাশ, চালচলন দ্রুত, কথাবার্তা স্ফুলিঙ্গের মতো সংক্ষিপ্ত। শর্মিলার সেবা এই দ্রুত লয়ের সঙ্গে তাল রেখে চলতে চেষ্টা করে। স্টোভের কাছে কিছু খাবার সর্বদাই গরম রাখতে হয়। কখন স্বামী হঠাৎ অসময়ে বলে বসে, চললুম,
ফিরতে দেরি হবে। মোটর গাড়িতে গোছানো থাকে সোডা ওয়াটার এবং ছোট টিনের বাক্সে শুকনো জাতের খাবার, একটা ওডিকলনের শিশি বিশেষ দৃষ্টিগোচর রূপেই রাখা থাকে। যদি মাথা ধরে, গাড়ি ফিরে এলে পরীক্ষা করে দেখে কোনোটাই ব্যবহার করা হয়নি। মন খারাপ হয়ে যায়। সাফ কাপড় শোবার ঘরে প্রত্যহই সুপ্রকাশ্যভাবে ভাঁজ করা। তৎসত্ত্বেও অন্তত সপ্তাহে 4 দিন কাপড় ছাড়বার অবকাশ থাকে না। ঘরকন্নার পরামর্শ খুবই খাটো করে আনতে হয়েছে, জরুরি টেলিগ্রামের ঠোকর মারা ভাষার ধরনে। সেও চলতে চলতে, পিছু ডাকতে ডাকতে, বলতে বলতে, ওগো শুনে যাও কথাটা। ওদের ব্যবসার মধ্যে শর্মিলার যে একটুখানি যোগ ছিল তাও গেল কেটে। ওর টাকাটা এসেছে সুদে আসলে শোধ হয়ে, সুদও দিয়েছে মাপ যোগ করা হিসেবে, দস্তুর মতো রসিদ নিয়ে। শর্মিলা বলে, বাস রে, ভালোবাসাতেও পুরুষ আপনাকে সবটা মেলাতে পারে না, একটা জায়গা ফাঁকা রাখে, সেইখানটাতে ওদের পৌরষের অভিমান। লাভের টাকা থেকে শশাঙ্ক মনের মতো বাড়ি খাড়া করেছে ভবানীপুরে। ওর শখের জিনিস, স্বাস্থ্য, আরাম, শৃঙ্খলার নতুন নতুন প্ল্যান আসছে মাথায়। শর্মিলাকে আশ্চর্য করবার চেষ্টা। শর্মিলাও বিধিমতো আশ্চর্য হতে ত্রুটি করে না। ইঞ্জিনিয়ার একটা কাপড় কাচা কলের পত্তন করেছে। শর্মিলা সেটাকে ঘুরে ফিরে দেখে খুব তারিফ করলে। মনে মনে বলে, কাপড় আজও যেমন ধোবার বাড়ি যাচ্ছে, কালও তেমনি যাবে। ময়লা কাপড়ের গর্দভ বাহনকে বুঝে নিয়েছি, তার বিজ্ঞান বাহনকে বুঝিনে। আলুর খোসা ছাড়াবার যন্ত্রটা দেখে তাক লেগে গেল। বললে, আলুর দম তৈরি করবার 12 আনা দুঃখ যাবে কেটে। পরে শোনা গেছে সেটা ফুটো ডেচকি ভাঙা, কেতলি প্রভৃতির সঙ্গে এক বিস্মৃতি সজ্জায় নৈষ্কর্ম লাভ করেছে। বাড়িটা যখন শেষ হয়ে গেল তখন এই স্থাবর পদার্থটার প্রতি শর্মিলার রুদ্ধ স্নেহের উদ্যম ছাড়া পেলে। সুবিধা এই যে ইট কাঠের দেহটাতে ধৈর্য অটল। গোছানো গাছানো, সাজানো গোজানোর মহোদ্যমে দুই জন বেহারা হাঁপিয়ে উঠল। একজন দিয়ে গেল জবাব, ঘরগুলোর গৃহসজ্জা চলছে শশাঙ্কের লক্ষ্য করে। বৈঠকখানা ঘরে সে আজকাল প্রায়ই বসে না, তবু তারই ক্লান্ত মেরুদণ্ডের উদ্দেশ্যে কুশল নিবেদন করা হচ্ছে নানা ফ্যাশনের। ফুলদানি একটা আধটা নয়, টিপায়ে টেবিলে ঝালরওয়ালা ফুলকাটা আবরণ। শোবার ঘরে দিনের বেলায় শশাঙ্কর সমাগম আজকাল বন্ধ, কেননা তার আধুনিক পঞ্জিকায় রবিবারটা সোমবারেরই যমজ ভাই। অন্য ছুটিতে কাজ যখন বন্ধ, তখনও ছুটো ছাটা কাজ কোথা থেকে সে খুঁজে বের করে। আপিস ঘরে গিয়ে প্ল্যান আঁকবার তেলা কাগজ কিংবা খাতাপত্র নিয়ে বসে। তবু সাবেক কালের নিয়ম চলছে। মোটা গদিওয়ালা সোফার সামনে প্রস্তুত থাকে পশমের চটি জোড়া। সেখানে পানের বাটায় আগেকার মতোই পান থাকে সাজা। আলনায় থাকে পাতলা সিল্কের পাঞ্জাবি, কোঁচানো ধুতি। আপিস ঘরটাতে হস্তক্ষেপ করতে সাহসের দরকার। তবু শশাঙ্কের অনুপস্থিতিকালে ঝাড়ন হাতে শর্মিলা সেখানে প্রবেশ করে। সেখানকার রক্ষণীয় এবং বর্জনীয় বস্তু বুহের মধ্যে সজ্জা ও শৃঙ্খলার সমন্বয় সাধনে তার অধ্যাবসায় অপ্রতিহত। শর্মিলা সেবা করছে, কিন্তু আজকাল সেই সেবার অনেকখানি অগোচরে। আগে
তার যে আত্মনিবেদন ছিল প্রত্যক্ষর কাছে, এখন তার প্রয়োগটা প্রতীকে। বাড়িঘর সাজানোয়, বাগান করায়, যে চৌকিতে শশাঙ্ক বসে তারই রেশমের ঢাকায়, বালিশের ওয়্যারের ফুলকাটা কাজে, আপিসের টেবিলের কোণে রজনীগন্ধার গুচ্ছ সজ্জিত নীল স্ফটিকের ফুলদানিতে। নিজের অর্ঘ্যকে পূজা বেদির থেকে দূরে স্থাপন করতে হলো, কিন্তু অনেক দুঃখে। অল্প দিন আগেই যে ঘা পেয়েছে তার চিহ্ন গোপনে চোখের জল ফেলে ফেলে মুছতে হয়েছে। সেদিন 29শে কার্তিক, শশাঙ্কের জন্মদিন। শর্মিলার জীবনে সবচেয়ে বড় পরব। যথারীতি বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করা হলো। ঘরদুয়ার বিশেষ করে সাজানো হয়েছে ফুলে পাতায়। সকালের কাজ সেরে শশাঙ্ক বাড়ি ফিরে এসে বলে, এ কি ব্যাপার, পুতুলের বিয়ে নাকি? হায় রে কপাল, আজ তোমার জন্মদিন, সে কথাটাও ভুলে গেছ। যাই বলো, বিকেলে কিন্তু তুমি বেরুতে পারবে না। বিজনেস মৃত্যু দিন ছাড়া আর কোনো দিনের কাছে মাথা হেঁট করে না। আর কখনো বলবো না, আজ লোকজন নেমন্তন্ন করে ফেলেছি। দেখো শর্মিলা, তুমি আমাকে খেলনা বানিয়ে বিশ্বের লোক ডেকে খেলা করবার চেষ্টা করো না। এই বলে শশাঙ্ক দ্রুত চলে গেল। শর্মিলা শোবার ঘরে দরজা বন্ধ করে খানিকক্ষণ কাঁদলে। অপরাহ্নে লোকজন এলো। বিজনেসের সর্বোচ্চ দাবি তারা সহজেই মেনে নিলে। এটা যদি হতো কালিদাসের জন্মদিন, তবে শকুন্তলার তৃতীয় অঙ্ক লেখবার ওজরটাকে সকলেই নিশ্চয়ই নিতান্ত বাজে বলে ধরে নিত। কিন্তু বিজনেস, আমোদ প্রমোদ যথেষ্ট হলো। নালুবাবু থিয়েটারের নকল করে সবাইকে খুব হাসালেন। শর্মিলাও সে হাসিতে যোগ দিলে। শশাঙ্ক বিরহিত, শশাঙ্কের জন্মদিন, ষষ্ঠাঙ্গ প্রণিপাত করলে শশাঙ্ক অধিষ্ঠিত বিজনেসের কাছে। দুঃখ যথেষ্ট হলো, তবু শর্মিলার মনও দূর থেকে প্রণিপাত করলে শশাঙ্কের এই ধাবমান কাজের রথের ধ্বজাটাকে। ওর কাছে সেই দূরধিগম্য কাজ যা কারো খাতির করে না, স্ত্রীর মিনতি কেনা, বন্ধুর নিমন্ত্রণ কেনা, নিজের আরাম কেনা। এই কাজের প্রতি শ্রদ্ধা দ্বারা পুরুষ মানুষ নিজেকে শ্রদ্ধা করে। এ তার আপন শক্তির কাছে আপনাকে নিবেদন। শর্মিলা ঘরকন্যার প্রাত্যহিক কর্মধারায় পারে দাঁড়িয়ে সসম্ভ্রমে চেয়ে দেখে তার পরপারে শশাঙ্কের কাজ। বহু ব্যাপক তার সত্তা। ঘরের সীমানা ছাড়িয়ে চলে যায় সে দূর দেশে, দূর সমুদ্রের পারে। জানা অজানা কত লোককে টেনে নিয়ে আসে আপন শাসন জালে। নিজের অদৃষ্টের সঙ্গে পুরুষের প্রতিদিনের সংগ্রাম। তারই বন্ধুর যাত্রাপথে মেয়েদের কোমল বাহুবন্ধন যদি বাধা ঘটাতে আসে, তবে পুরুষ তাকে নির্মম বেগে ছিন্ন করে যাবে বৈকি। এই নির্মমতাকে শর্মিলা ভক্তির সঙ্গেই মেনে নিলে। মাঝে মাঝে থাকতে পারে না। যেখানে অধিকার নেই হৃদয়ের টানে, সেখানেও নিয়ে আসে তার সকরুণ উৎকণ্ঠা। আঘাত পায়, সে আঘাতকে প্রাপ্যগণ্য করেই ব্যথিত মনে পথ ছেড়ে দিয়ে ফিরে আসে। দেবতাকে বলে দৃষ্টি রেখো, যেখানে তার নিজের গতিবিধি অবরুদ্ধ। এই ছিল উপন্যাস দুই বোন এর প্রথম পর্ব। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ রইল বন্ধুরা। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আপাতত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।